আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি লুথরমান সোহাগ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। জনাব আতাউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরান পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যুদ্ধ কারোর জন্যই ভালো না, কোনো ভালো কিছু বয়ে আনে না। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করছি। এখানে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানে আক্রমণ করলো, এটার তারা কোনো সুনির্দিষ্ট কারণ গোটা দুনিয়ায় এখনো পর্যন্ত তারা স্পষ্ট করতে পারে নাই যে কেন তারা এই আক্রমণটা করলো। আমরা যেটা বুঝতে পারছি যে তাদের এখানে রেজিম চেঞ্জের একটা বিষয়। ডোনাল্ড ট্রাম্প বলছে তারা রেজিম চেঞ্জ করতে চায়, ক্ষমতার পরিবর্তন চায়, এটা একটা বিষয়। আর তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য মূলত ইরানকে বাড়তে দিবে না, ইরানের সক্ষমতাকে তারা ধ্বংস করবে, এই বিষয়গুলো। তো এগুলো তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এভাবে আক্রমণ করার কারণ হতে পারে না। এখানে আমেরিকা সাথে ইরানের আলোচনাও চলছে, যেই বিষয়ে ইরান আজকে অর্থনৈতিক অবরোধের মুখে আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ রাখবে, এই বিষয়ে আগে চুক্তিবদ্ধ ছিল, নতুন করে চুক্তিতে আলোচনা আছে। ইরান তো সে আলোচনা টেবিলে ছিল, গত কিছুদিন আগেও আলোচনা, যেদিন আক্রমণ হয়েছে তার 2 দিন আগেও তো জেনেভায় আলোচনা চলছিল। সেখানে বরং আমেরিকা আলোচনা থেকে এর আগেও চলে গেছে, এখনো আবার আলোচনা থেকে আমেরিকা চলে গেছে, কিন্তু ইরান আলোচনার টেবিলে তো ছিল। তো সেখানে তো তারা যেটা চেয়েছে যে তারা তাদের অর্থনৈতিক অবরোধ যেটা আছে এটা উঠিয়ে ফেলবে, এই শর্তে তারা চুক্তিতে নতুন করে তারা আবদ্ধ হবে। আমেরিকাতে সম্মত না, তো এটা তো তাদের যৌক্তিক একটা বিষয়। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি করবে না, সেটা আমার কাছে ইউরেনিয়াম থাকবে, আপনার কাছে থাকতে পারবে না, এটা তো একটা অযৌক্তিক বিষয়। তারপরেও তো এটা আলোচনা টেবিলে ছিল। যাই হোক, আমরা মনে করি যে আজকে আমেরিকা যেই তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, এটা বিশ্ব ব্যবস্থার জন্য অবশ্যই অশনি সংকেত এবং এটা কিছুতেই ভালো কিছু বয়ে আনবে না। বরং আমেরিকার কারণে গোটা দুনিয়া আজকে একটা বিপদের মুখে পড়ে গেছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়েছে। আমাদের বিশ্ব ব্যবস্থায়, বিশ্ব অর্থনীতিতে বিরাট একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমাদের প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে আসা, সমাধানে পৌঁছা। আর ইসরায়েলের নিরাপত্তা প্রয়োজন, অন্য রাষ্ট্রের নিরাপত্তা লঙ্ঘন করে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষা দিতে হবে, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্রেরই আলাদা সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা, তাদের আত্মসম্মানবোধ, আত্মরক্ষার অধিকার সবকিছু আছে। প্রত্যেকটা রাষ্ট্রেরই তার অধিকার আছে তার সুরক্ষার জন্য, তার প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ করবে, প্রত্যেক রাষ্ট্রেরই সেই অধিকার থাকা উচিত। সেক্ষেত্রে শুধু একটা রাষ্ট্রকে সুরক্ষার জন্য অন্য রাষ্ট্রকে আক্রমণ করবেন আর সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করবেন, রাষ্ট্র ব্যবস্থাটাকে আপনি তছনছ করে দিবেন, এটা তো হতে পারে না। আমেরিকা কিছুদিন আগে গত জানুয়ারিতেও ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে এসেছে। এটা তো অনেকটা মাস্তানির মতো অবস্থা। উনি মানে এই যে তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এটা আসলে প্রতিবাদ হওয়া উচিত। জাতিসংঘ একটা অথর্ব সংস্থা, তারা বিভিন্ন উদ্বাস্তুদের খোঁজ খবর নেয়, কিন্তু একটা রাষ্ট্র ধ্বংস করে ফেলছে, মানে একটা রাষ্ট্রপ্রধানকে হত্যা করে ফেলছে, এই ব্যাপারে তাদের কোনো কথা নেই এবং জোরালো কোনো ভূমিকা নেই। এবং যে ভেটো পাওয়ার যেগুলো আছে, তারাও আসলে কোনো কার্যকর কোনো উদ্যোগ নিতে পারছে না। বলা চলে পুরা টোটাল বিশ্ব ব্যবস্থাই এখন আমেরিকা সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। গোটা বিশ্ব আজকে অনিরাপদ।
আপনি জাতিসংঘের বিষয়ে বলছেন, কিন্তু মুসলিম দেশগুলোর ভূমিকাকে কিভাবে দেখছেন, বিশেষ করে ওআইসির অবস্থান? আসলে আমাদের জন্য আপনি যে প্রশ্নটা করছেন, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা মুসলিম বিশ্ব বিভক্ত। শুধু বিভক্তই নয়, বরং আহ, আজকে এই যে ইরানের পাশে তো কোনো মুসলিম রাষ্ট্র দাঁড়ায় না, বরং তারা আমেরিকাকে সহযোগিতা করে। আজকে ইরান ছাড়া গোটা মিডল ইস্টে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। সেখানে তারা আমেরিকার সহযোগী ভূমিকা পালন করে। তাদের ভূমি ব্যবহার করে অন্য রাষ্ট্রে আক্রমণ করা হয়। ইরাক ধ্বংস করা হলো এর আগে। আমেরিকা, যাই হোক, ইরাক ধ্বংসের আগে, ইরাকে আক্রমণ করার আগে জাতিসংঘে যেমন একটা রেজলিউশন হয়েছিল, কিন্তু এখন ইরান আক্রমণের আগে তো তেমন কিছু হয় নাই। একেবারেই খামখেয়ালি ট্রাম্প মানে একটা মাস্তানি দেখালো এটা। আর এখানে আমাদের মুসলিম বিশ্বের যে অন্যান্য ছোট রাষ্ট্রগুলো আছে, বড় রাষ্ট্র আছে, সৌদি এবং মিশর সহ আরো যাদের সক্ষমতাও আছে, তারাও আসলে অনেকটা আমেরিকাকে সন্তুষ্ট রাখার জন্যই তারা ব্যস্ত থাকে। এই জন্য এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তারা যদি অন্যায়ের প্রতিবাদ করত আর আমেরিকা সাম্রাজ্যবাদের পক্ষ অবলম্বন না করত, তাহলে আমেরিকার এত সাহস হতো না। ইসরায়েলও এখানে এভাবে ফিলিস্তিনকে এইভাবে দখলে নিতে পারে না, এভাবে নির্যাতন নিপীড়ন করতে পারে না, মানবতা বিরোধী কাজ করতে পারে না। এখানে আমাদের মুসলিম বিশ্বের অনৈক্য এবং দুর্বল শাসক, এই কারণেই আসলে আজকে আমরা এভাবে সাম্রাজ্যবাদের হুমকির মুখে আছি, পর্যুদস্ত অবস্থায় আছি। ইরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করছে। এটি কি তেহরানের সঙ্গে এ অঞ্চলের মুসলিম দেশগুলোর সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে? না, এখানে ঝুঁকি তো আছেই, কারণ এখানে ইরান কি করবে? তাদের তো ন্যূনতম প্রতিক্রিয়া দেখাতে হবে। তারা আক্রান্ত হয়েছে আমেরিকার মাধ্যমে। আমেরিকার ভূখণ্ড কিন্তু তারা বোমা ফেলতে পারে না, সেটা তো অনেক দূরবর্তী বিষয়। যে কারণে আশেপাশে যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে এবং তাদের যে মানে কি বলে এটাকে সামরিক স্থাপনা আছে, প্রতিটি প্রতিক্রিয়া দেখাতে হলে তো সেখানেই আক্রমণ করতে হবে। এটাকে তো আপনি সে চুপচাপ বসে থাকবে? তার ভূখণ্ড তছনছ করে ফেলবে, তার নেতৃত্বকে ধ্বংস করবে, তার সামরিক সক্ষমতাকে ধ্বংস করে ফেলবে, আর সে যদি চুপচাপ বসে থাকে, তাহলে তো একটা সার্বভৌম রাষ্ট্রই তার অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। অতএব তার প্রতিক্রিয়া দেখানোটা স্বাভাবিক। আর প্রতিক্রিয়া দেখাতে হলে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থেই তো সে আঘাত হানবে। সেটা তার আওতার অধীনে সেগুলোতেই করবে। ইরানের আওতার অধীনে আছে হলো মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো। তো সেক্ষেত্রে আমাদের দেখার বিষয় হলো যে অন্য রাষ্ট্রের বেসামরিক কোন স্থাপনায় আক্রমণ করলো কিনা ইরান। সেটা যদি না করে থাকে এবং মার্কিন স্বার্থের বাইরে অন্য কোথাও যদি ওই সমস্ত রাষ্ট্রের কোন স্থাপনায় আঘাত করে থাকে, তাহলে ইরানকে এখানে দায়ী করতে হবে। আর যদি কোনো মার্কিন স্থাপনায় মার্কিন স্বার্থে আঘাত করে থাকে, তাহলে এটা ইরানের এটা রাইট আছে, তার সেই অধিকার আছে। এবার আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে, সেটি নিয়ে সমালোচনা হচ্ছে। এছাড়া আগে আমরা এই ধরনের মার্কিন আগ্রাসনে বাংলাদেশে বেশ প্রতিক্রিয়া হতে দেখতাম। এবার কি প্রতিক্রিয়ার মাত্রাটা কম মনে হচ্ছে? বিশেষ করে ইসলামী দলগুলো কি কৌশলগত কোনো কারণে ওয়াশিংটনের কড়া সমালোচনার পথ থেকে সরে আসছে? হ্যাঁ, 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 আপনি একটা তাৎপর্যপূর্ণ বিষয় বলেছেন। আমরা আসলে প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করেছি। সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, সেখানে মার্কিন ইসরায়েলিদের নামই নাই। সেখানে একটা মাঝপথে বরং এমন ভাবে প্রতিক্রিয়াটা দেখানো হয়েছে যে মনে হয় যেন দায়ী হলো ইরান। ইরান তো আগে আক্রমণ করে নাই, তাহলে সে দায়ী হলো কি করে? এটা হলো সরকারি ভাষ্য। তারপরে প্রধান বিরোধী দল জামাতে ইসলামী যেই বিবৃতি দিল জামাতের প্রধান, সেখানেও আমরা দেখলাম সেখানে মার্কিন ইসরায়েলদের কথা নাই। মানে তারাও অনেকটাই মানে মার্কিনীদের ইসরায়েলিদের অসন্তুষ্ট করতে চায় না। তো এখন সরকার এক বড় দল এখন সরকারে আছে, তারপরে আছে জামাত ইসলাম, দুইটা বড় দলের অবস্থান হলো এই।
তারপরে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি এবং যে দায়ী তাকে আমরা দায়ী করেছি। সন্ত্রাসীদেরকে আমরা সন্ত্রাসী বলেছি। মার্কিন ইসরায়েল এই আক্রমণের জন্য আমরা মার্কিন এবং ইসরায়েলিদেরকেই আমরা দায়ী করেছি। এবং আমাদের আজকে ঢাকায় প্রোগ্রাম আছে, আজকে বাদ জোহর মিছিল হয়তো হচ্ছে, এক বাইতুল মোকাররম থেকে মিছিল হবে, আজকে আমাদের প্রোগ্রামও আছে। তো আর বামপন্থী কিছু সংগঠনও প্রতিবাদ করেছে, আর ইসলামী সংগঠনও আরো কিছু ছোটখাটো সংগঠন প্রতিবাদ করেছে। জামাতে ইসলামীও প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদের স্লোগানে কোনোদিন মার্কিন ইসরায়েলিদের বিষয়ে কোনো তেমন আমরা দেখতে পাই নাই, তাদের বিরুদ্ধে কোনো স্লোগান আমরা দেখতে পাই নাই। তার মানে সবাই আসলে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর মতো আমাদের এখানেও হলো আমেরিকা তোষণের একটা প্রতিযোগিতা এখানেও আছে। ইরান ইস্যুতে সরকারের প্রতি কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ থাকবে আপনাদের? না, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে আমাদের যে নীতি পলিসি, ইসরায়েলকে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সমর্থন করি না, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই নাই, এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থের পক্ষে আমরা সবসময় ছিলাম, মুসলিম উম্মার স্বার্থের পক্ষে ছিলাম। আমরা মনে করি এই বর্তমান সরকারও আমাদের রাষ্ট্রীয় যেই পলিসি সেই পলিসির বাইরে যাবে না। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে থাকবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে থাকবে এবং মুসলিম স্বার্থের পক্ষে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর এখানে এই যুদ্ধ পরিস্থিতি যদি যতটুকু সম্ভব আমরা মনে করি এই বাংলাদেশ সরকারের উচিত এই যুদ্ধ যাতে থামানো যায়, এই ব্যাপারে কোনো কৌশল বা কোনো কূটনৈতিক তৎপরতা চালানোর যদি সুযোগ থাকে সেটা যাতে গ্রহণ করে, কারণ এই যুদ্ধ সবার জন্য ক্ষতির কারণ। এর প্রতিক্রিয়া বাংলাদেশও পড়বে, আমাদের অর্থনীতিতে পড়বে, আমাদের সামাজিক অবস্থায় পড়বে। এই জন্য আমাদের পক্ষ থেকে সেই সরকারের প্রতি পরামর্শ থাকবে যাতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে দ্রুত কিভাবে আলোচনার টেবিলে আনা যায় উভয় পক্ষকে, এবং যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আমরা বলবো। একই সময়ে আরও দুটি মুসলিম দেশ আফগানিস্তান, পাকিস্তানও সংঘাতে আছে। এগুলো কি কেবলই ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি এর পেছনে আপনি অন্য কোনো কারণও দেখছেন? না, এখানে অবশ্যই শুধু আঞ্চলিক বিষয় আমি মনে করি না বিষয়টা, এর সাথেও সাম্রাজ্যবাদীদের ইন্ধন আছে। এখানে পাকিস্তান এখানে সাম্রাজ্যবাদীদের ফাঁদে পা দিচ্ছে কিনা সেটাও আমাদের ভাবনার বিষয়। এখানে আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করবে এমন বড় কোনো কারণ তো নাই, তাদের সাথে এরা যুদ্ধ করবে কেন? আফগানিস্তান 20 বছর যাবৎ যুদ্ধ করছে ন্যাটোর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। তো এখানে আবার তারা এমনিতে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রতিবেশী দেশ। পাকিস্তান তাদেরকে সহযোগিতা করছে সেই আগে থেকেই। এখন তাদের পুনর্গঠনে উচিত পাকিস্তানকে সহযোগিতা করা। হ্যাঁ, যদি এখানে বাইলেটারাল কোনো সমস্যা থাকে তাহলে এখানে আলোচনার মধ্য দিয়ে সমাধান করবে, কিন্তু যুদ্ধ তো সমাধানের পথ না, ক্ষতি তো উভয় দেশই হবে। এবং আফগানিস্তানে আক্রমণ করে তো পাকিস্তান খুব বেশি সুবিধা করতে পারবে এমন না, কারণ তারা তো যুগের পর যুগ তো যুদ্ধ করে অভ্যস্ত। এটা আমি মনে করি যে দ্রুত এটা একটা সমাধানে পৌঁছা উচিত, এবং আমরা আশাবাদী এটা সমাধানে পৌঁছে যাবে, আশা করা যায়, এবং বড় ধরনের সংকটের দিকে না যাক, এটাই আমরা চাই। আমরা শেষ করব ইরান ইস্যু দিয়ে। ইরানের শাসন ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে, তাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন, এমনকি সবশেষ বিক্ষোভেও ব্যাপক দমন পীড়নের অভিযোগ রয়েছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন আপনারা? না, ইরান একটা জনবহুল রাষ্ট্র, এখানে প্রায় মনে হয় বেশ অনেক জনসংখ্যা এখানে আছে, এখানে বিভিন্ন নানা মত পথ আছে। এর মধ্য দিয়েও ইরান যে পরিবর্তন হলো, ইরানের যে আগের যে শাসক গোষ্ঠী ছিল তারা তো নিপীড়ক ছিল, তারা বরং মানে কি বলে এটাকে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছিল, দীর্ঘদিন যাবৎ গোত্র শাসন চালিয়েছিল। এর থেকে তো ইরান একটা পদ্ধতির মধ্যে এসেছে, জনগণের মতামতে নির্বাচিত শাসকরা ক্ষমতার পালাবদল হয়, নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচন হয়,
মানুষের ম্যান্ডেট নিয়েই তো তারা ক্ষমতায় আসে। এর আগে তো রাজতন্ত্র ছিল, শাহ পাহলভি যখন ছিল তখন তো রাজতন্ত্র ছিল। তারপরে রাজতন্ত্রে উৎখাত করে তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারা একটা আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছে, একটা স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা ছিল, তাই না? এখন মানে এক নায়কতন্ত্র চলছে, এটা তো অভিযোগ করলে তো চলবে না। তারা তো জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ ক্ষমতায় আসে না। জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তারা একেবারে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, জনগণের মতামত নিয়েই তো তারা ক্ষমতা আসে। হ্যাঁ, যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে জনগণ আবার নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন করবে। বিপরীত আদর্শের দলও তো আছে এখানে, এবং সেখানে তো বিভিন্ন দলের রাজনীতি চর্চা হয়, তাই না? আমরা আমরা যদি দেখতাম যে তারা কোনো রাজনৈতিক দল এলাও করে না বা সেখানে নির্বাচন পদ্ধতি হয় না, তখন বলা যেত যে না, তারা একটা মানে সেখানে কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে, তারা স্বেচ্ছাচারিতা করছে, এটা বলা যেত। তারপরেও ভুল ত্রুটি, একটা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে জনগণকে নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করে, দেখতে হবে এটার মাত্রা কতটুকু। গোটা দুনিয়া সব রাষ্ট্রেই এমন হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও তো প্রতিবাদ হয়, সেখানেও ইউকেতেও হয়, চায়নায়ও হয়, রাশিয়াও হয়, সব রাষ্ট্রেই তো হয় এরকম, তাই না? কোনো রাষ্ট্রেই যে হয় না বিষয়টা এমন না। তো অতএব এটাকে বড় করে দেখে এখন সেখানে কি হবে না হবে, সেই রাষ্ট্রে কারা ক্ষমতা থাকবে সেটা ডিসাইড করবে রাষ্ট্রের জনগণ। সেক্ষেত্রে তো অন্য রাষ্ট্র বোমা মেরে তো শাসক হত্যা করে রেজিম চেঞ্জ করবে, এটা তো এক ধরনের জবরদস্তি। এটা তো এলাও করা যায় না। এটা তো এই বর্তমান সভ্য যুগে, এই আধুনিক যুগে এটা কল্পনা করা যায় না, তাই না? অতএব এখানে যদি ইরানের শাসকরা যদি অন্যায় করে, তাহলে সেটা শাসন পরিবর্তন করার জন্য সেই দেশের জনগণই প্রতিবাদ করে। আমাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করেছে, অভ্যুত্থান করেছে। এখানে তো বোমা ফালাইতে হয় না কাউকে। যদি জনগণের উপর জুলুম নির্যাতন হয়, জনগণের মতামত কেড়ে নেওয়া হয়, জনগণের গণতান্ত্রিক এবং মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তো জনগণ সেটা প্রতিবাদ করবে, প্রতিকার করবে। অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ করাটা তো অন্যায়, জুলুম। সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।